গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো একটা ছোট বাংলা গল্প। লেখক নরেন্দ্রনাথ মিত্র। গল্পের নাম অপরাধিনী। বেশ ছিলাম আমরা দুটি ভাই বোন, শেষদি আর আমি। শেষদি আমার আপন বোন নয়, মাসতুতো বোন। কিন্তু সংসারে আপন পর তো শুধু বংশতালিকা মেনে চলে না। ছেলেবেলায় মাকে হারিয়েছি, মনেই পড়ে না তার মুখ। বাবাও বেশি দিন বাঁচেননি। মাসিমা মেসোমশাইয়ের সংসারে বড় হয়েছি। যদিও জ্যাঠা কাকারা আছেন, কিন্তু তারা যেন প্রসন্ন মনে আমার দায়িত্ব নিতে চাননি। আমিও 2-4 মাস থেকে তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। তারপর মেসোমশাইও গত হলেন। মাসতুতো ভাইরা এখানে ওখানে চাকরি বাকরি নিয়ে ছিটকে পড়ল। মাসিমা কখনো বড় ছেলের কাছে থাকেন, কখনো ছোট ছেলের কাছে। শেষদির বড় 2 বোনের বিয়ে হয়ে গেল। ছোটদিও কলেজে পড়তে পড়তে ভালোবেসে নিজের এক সহপাঠীকে বিয়ে করে ফেলল। দাদাদের সংসারে আমি যেন বেমানান, কিছুতেই খাপ খাইয়ে চলতে পারিনি। শেষ পর্যন্ত শেষদি আমাকে ডেকে নিলে। আয় তুই আমার কাছে, স্কুলের কাছাকাছি একটা বাসা পেয়েছি। একা তো থাকা যায় না, তুই চলে আয় আমার এখানে। মাসিমাও বললেন, তাই যা, কি দরকার হোটেল মেসে খেয়ে? অনর্থক পয়সাও বেশি যাবে, শরীরও নষ্ট হবে। তার চেয়ে পর্ণার কাছে গিয়েই থাক, শিবও তো আছে ওখানে। কলকাতার দক্ষিণ প্রান্তে শেষদির বাসা। শহরটাকে বলা যায় না, খাতির করে শহরতলি বলতে হয়। শিবু আমার সমবয়সী, মাসতুতো ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। সেও শেষদির আশ্রয়ে থাকে। কলেজে পড়ে, কিন্তু পড়াশোনায় মন নেই। চাকরি বাকরি পেলে এক্ষুনি পড়া ছেড়ে দেয়। আমি শেষদির বাসায় আসার পর সে বেশি দিন রইল না। ইছাপুর গানসিল ফ্যাক্টরিতে তার চাকরি জুটে গেল। অফিসের কাছাকাছি একটা মেসে গিয়ে উঠল। রইলাম শেষদি আর আমি। শেষদি স্কুলে যাওয়ার আগে রান্নাবান্না সেরে যায়। আমি তার কাজে যোগান দিই, বাজার করি, রেশন ধরি, ছাত্রছাত্রী যখন থাকে পড়াই। যখন থাকে না, অফিসে অফিসে ঘোরাঘুরি করে পায়ের জুতো ক্ষয় করি। ফিরে এসে ক্লান্ত হয়ে বলি, শেষদি, আমার বোধহয় জীবনেও কাজকর্ম হবে না। শেষদি আমাকে আশ্বাস দেয়, জীবন কি এখনই ফুরিয়ে গেল নাকি রে? যখন হবার ঠিক হবে। শেষদির দিকে তাকালে বড় কষ্ট হয়। রোগা শরীর নিয়েও শেষদি দারুণ পরিশ্রম করে। স্কুলে খুব খেটে পড়ায়, ছাত্রীদের টাস্কের খাতা একদিনও ফেলে রাখে না। হীন স্বাস্থ্য নিয়েও সংসারের সব কাজ করে। তাছাড়া পরীক্ষার মরশুম এলে তো শেষদি অনেক টিউশন পায়। খুব দূরের পাল্লা না হলে সে একটাও হাতছাড়া করে না। টাকার দরকার সংসারে সবারই। আমি বলি, শেষদি, খেটে খেটে তুমি যে শরীরটাকে শেষ করে ফেললে, এত যদি পরিশ্রম করো তোমার অসুখ সারবে কি করে? শেষদি বলে, দূর পাগল, বসে থাকলেই বুঝি শরীর ভালো থাকে? যত রাজ্যের চিন্তা ভাবনা এসে মাথা খারাপ করে দেয়। আমি কাজ নিয়ে থাকলেই সব থেকে ভালো থাকি রে রাজু। শেষদির কাজের অভাব হয় না। যখন কোনো কাজ না থাকে তখনও তার সেলাই আছে, বোনা আছে। আমাদের বাড়ি আর বাউন্ডারির মাঝখানে যে সরু প্যাসেজটুকু আছে, সেখানেই সারি সারি ফুলের টব বসিয়েছে শেষদি। সেই গাছগুলোর পরিচর্যা আছে। বিদেশি মরশুমের ফুলের চেয়ে দেশি ফুলের দিকে শেষদির ঝোঁক। শেষদি সাদা ফুল ভালোবাসে, জুঁই, বেল, গন্ধরাজ, টগর। সেই ফুলের শোভা দেখে পাশের ঘরের রমা বৌদি বলেন, হাতের গুণ আছে পর্ণার,
কি ফুলই না ফুটিয়েছে, এমনি করে করেই ওর বিয়ের ফুলও ফুটবে। শেষদি হেসে বলে, বিয়ের ফুল কি আর টবে ফোটানো যায় বৌদি? সে ফুল কোনো দিনই ফুটবে না। শেষদির কথার মধ্যে এক গভীর নৈরাশ্য ফুটে ওঠে। হাসিতে তা কিছুতেই ঢাকা পড়ে না। আমি জানি শেষদির ভিতর ভিতর বিয়ে করার খুব ইচ্ছা। মেসোমশাই থাকতেই সে চেষ্টা হয়েছিল, দাদারাও মাঝে মাঝে চেষ্টা করে দেখেছেন, কিন্তু কারুর চেষ্টাই সফল হয়নি। পাত্রপক্ষ এসে দেখে যায়, খেয়ে এসে প্লেট ভর্তি জলখাবার খায়, তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। কেউ কেউ অবশ্য ভদ্রতা করে দুঃখ জানিয়ে বা মিথ্যে কোনো অজুহাত দিয়ে একখানা পোস্টকার্ড ছাড়ে। দেখে শুনে শেষদি মহা বিরক্ত হয়ে উঠেছে, নিজেকে সরিয়ে এনেছে মূল পরিবার থেকে। শহরতলির এই ছোট্ট বাসাটুকু যেন তার অজ্ঞাতবাস। কৃতবিদ্য উপার্জনক্ষম যুবকদের ওপর মাঝে মাঝে আমার ভারী রাগ হয়। তারা কি দুচোখ মেলে শুধু রূপই দেখে, গুণ যোগ্যতা দেখতে পায় না? যদি পেত, আমার শেষদির মধ্যে কেউ না কেউ নারীরত্নকে আবিষ্কার করত। শেষদি আমাকে একদিন বলল, এই রাজু, তোর তো বোধহয় এখন হাত খালি, মানে টিউশনি কিছু নেই, করবি একটা টিউশনি? আমি লুব্ধ হয়ে পড়লাম। তোমার হাত বুঝি উপচে পড়ছে, দাও না একটা টিউশনি। শেষদি বলল, দিতে পারি, কিন্তু বড় দুষ্টু আর দুরন্ত মেয়ে, তুই সামলাতে পারবি কি না তাই ভাবছি। আমি বললাম, দিয়েই দেখো না, আমি নরম হতেও জানি, গরম হতেও জানি। এমন কড়া ধমক লাগাবো, তোমার ছাত্রী ভয় কাঠ হয়ে থাকবে। শেষদি বলল, ওদের অবস্থা তেমন ভালো নয়, বেশি কিছু দিতে পারবে না, তবে ওরা পাড়ার মধ্যেই থাকে, তো ট্রাম বাসের খরচা লাগবে না। হেসে বললাম, ঠিক আছে, আমার যদি 5 টাকা বেশি হয়, তোমার ফান্ডে 5 টাকা বাড়বে, না হলে 5 টাকা ঘাটতি পড়বে। যেখান থেকে যা পাই হাত খরচা রেখে সব আমি শেষদির হাতে দিয়ে দিই। জানি তাতেও সারা মাসের আমার থাকা খাওয়ার খরচ কুলিয়ে ওঠে না। শেষদি আমাকে খুবই ভালোবাসে, তবু আমি তার রোজগারে ভাগ বসাচ্ছি এ কথা ভাবতে খারাপ লাগে। শেষদি সে কথা বুঝতে পেরে কখনো বকে, কখনো বলে, তোমার দারুণ সেলফ রেসপেক্ট হয়েছে, তাই না রাজু? তারপর শেষদি একদিন তার ছাত্রীকে এনে আমার সামনে হাজির করে দিল। ফ্রক পরা, 16-17 বছরের একটা মেয়ে, পিঠের ওপর বিনুনি দুলছে। চোখ দুটো দেখলেই মনে হয় চঞ্চল অস্থির, লম্বাটে গড়ন, ফর্সা রং, সুন্দরী বলা যায় না, কিন্তু আলগা আলগা লাবণ্য ওর সমস্ত দেহ মাখা হয়ে রয়েছে। দেখেই আমি ওকে চিনে ফেললাম। শুধু পাড়ার মধ্যেই নয়, আমাদের বাড়ির খুব কাছেই ওদের বাড়ি। দুটো জোড়া নিম গাছের পিছনে যে নতুন ফ্ল্যাট বাড়িটা উঠেছে, তারই দোতলায় ওরা থাকে। ওদের বাড়ির সামনেই বাস স্টপ, সেখান থেকে আমরা বাসে উঠি। ওকেই মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে দেখি বাস স্টপে। সঙ্গে অবশ্য আরও 2-1টি মেয়ে থাকে। তাছাড়া পাড়া স্টেশনারি দোকানে, রেশনের দোকানে, ডক্টর চৌধুরীর ডিসপেন্সারিতে কোথায় ওর গতিবিধি না আছে? আমার ভাব দেখে শেষদি মুখ টিপে হাসছিল। আমার দিকে চেয়ে বলল, কি ব্যাপার, আমাদের বুলাকে তোর খুব চেনা চেনা লাগছে নাকি রে? আমি বললাম, তোমার এই স্বনামধন্যাকে পাড়ায় আর না চেনে কে? শেষদি এবার বুলাকে বলল, এর কথাই বলছিলাম, এখন থেকে রাজুই তোকে পড়াবে। মাস্টারমশাইকে খুব ভক্তি করবি, শ্রদ্ধা করবি, যা বলে মন দিয়ে শুনবি, না হলে কিন্তু বিদ্যাবুদ্ধি কিছুই হবে না। সঙ্গে সঙ্গে বুলা নিচু হয়ে পায়ের ধুলো নিল এবং সেই সঙ্গে শেষদিকেও একটা প্রণাম করল। ওর ভঙ্গি দেখে বোঝা শক্ত
ও কি সত্যিই শ্রদ্ধা করছে না ঠাট্টা করছে? কিন্তু যাই করুক না কেন, আমি ওর উপর রাগ করে থাকতে পারলাম না। শেষদি বলল, থাক থাক, অতি ভক্তি চোরের লক্ষণ। রাজু, আগাম গুড়ি দক্ষিণা তো পেয়ে গেলি, এবার শিক্ষাদান শুরু করে দে। বুলা শান্ত গম্ভীরভাবে বলল, শেষদি, আমি ওকে কি বলে ডাকবো? তোমাকে তো তুমি বলি আর শেষদি বলি। শেষদি হেসে বলল, সে ভাই তুমি তোমার নতুন মাস্টারমশাইয়ের সাথে ঠিক করে নিও, ডাকাডাকির ব্যাপারে আমি কিছু জানি না। কিন্তু কাউকে কিচ্ছু বলে দিতে হলো না। সম্বোধনের সমস্যাটা বুলা নিজেই মিটিয়ে নিল। ও প্রথম 2-1 দিন কিছু বলল না, তারপর মীমাংসার ভঙ্গিতে বলল, আপনাকে তাহলে রাঙাদা বলেই ডাকবো? স্যার কি মাস্টারমশাই বলতে আমার হাসি পেয়ে যায়। চেষ্টা করে দেখেছি, কিছুতেই পারি না। আমি গম্ভীরভাবে বললাম, তোমার যা ভালো লাগে তাই বলে ডাকবে, সেটা তো আর আসল কথা নয়। পড়াশোনার ব্যাপারে আরও সিরিয়াস হওয়া দরকার। ক্লাস 10-এ পড়ছো, এখন থেকে যদি খুব খেটে পড়াশোনা না করো, রেজাল্ট কিছুতেই ভালো হবে না। বুলা প্রতিবাদ করল না, শান্ত নম্রভাবে বলল, নিশ্চয়ই পড়তে তো হবেই, শেষদিও সেই কথা বলে। কিন্তু আমার এই নতুন ছাত্রীটির পড়াশোনায় মনোযোগ খুব কম, বরং পড়াশোনা ছাড়া আর সব কিছুতেই ওর উৎসাহ আছে। ও আবৃত্তি করতে পারে, গাইতে পারে, ছোট ছোট মেয়েদের নিয়ে দল বাঁধতে পারে, তাদের নিয়ে ফাংশনও করে। স্কুলে কোনো অনুষ্ঠান হলে সেখানেও ওর ডাক পড়ে। পাড়ার ফাংশনগুলিতেও ওর সক্রিয় ভূমিকা আছে। ও পড়বে কখন? প্রথম প্রথম আমি ওদের বাড়িতে গিয়েই পড়াতাম। ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন বলে তার জন্যই আলাদা একটা ঘরের দরকার হলো। ভদ্রলোক হার্ট ডিজিজের রোগী, ব্লাড প্রেশার আছে, আরও সব উপসর্গ আছে। গোলমাল সহ্য করতে পারেন না, তাই বুলা আমাদের বাড়িতেই পড়তে আসে। আমাদেরও ঘরের প্রাচুর্য নেই, নামে মাত্র 2খানা ঘর, আসলে 1.5খানা। আমি ছোট ঘরে যতদূর পারি বড় মন নিয়ে থাকার চেষ্টা করি। কর্মহীন বেকার জীবনে নানা রকম শুভস্বপ্ন দেখি। সরু অন্ধকার পথটুকু পার হলে অনতিদূরে উজ্জ্বল এক ল্যাম্পপোস্ট অপেক্ষা করে রয়েছে, কল্পনা করে নিই। সন্ধ্যাবেলায় বুলার আসার কথা, কিন্তু ও আসে বিকেলের দিকে। বইপত্র হাতে নিয়ে এলেও ঠিক যেন পড়তে আসে না। শেষদির হাতের কাজ কেড়ে নেয়, ঘরদোর গুছিয়ে দেয়। সন্ধ্যায় শেষদির আলাদা টিউশন থাকে, সেখানে ওকে বেরোতে হয়। তার উদ্যোগ আয়োজনেও সাহায্য করে। যখন কোনো কাজ থাকে না, তখন আমাদের পোষা বিড়ালটাকে নিয়ে ও খেলা করে। আমার নিজের কাজ কর্ম পড়াশোনা পড়ে থাকে। আমি মাঝে মাঝে ওর খেলা দেখি, কখনো কখনো খেলার সঙ্গীও হই। শেষদি আমার থেকে মাত্র 5 বছরের বড়, কিন্তু মাঝে মাঝে মনে হয় ওর যেন বয়সের সীমা সংখ্যা নেই। ভারী গুরুগম্ভীর স্বভাব। হয়তো ওর অসুস্থতার জন্য, হয়তো কঠিন পরিশ্রমের জন্য, নাকি ওর অনিশ্চিত ভবিষ্যতের জন্য, কে জানে। শেষদি বড় বিষণ্ণ, বিমর্ষ, বড় গম্ভীর। আর বুলা ওর স্বভাবের ঠিক বিপরীত। ও যখন আমাদের বাড়িতে আসে, ঠিক যেন একটা চঞ্চল ঝর্ণা আমাদের সমস্ত চিন্তাভাবনাকে ভাসিয়ে নিয়ে যায়। শেষদিও মাঝে মাঝে বুলার ঔজ্জ্বল্য প্রাণচঞ্চলতা চেয়ে চেয়ে দেখে। কোনো কোনো দিন বলে, বেশ আছে মেয়েটি, সারা জীবন অমন খেলা নিয়ে ভুলে থাকতে পারলে বেশ হয়। তারপর একটু হেসে বলে, তুই ওকে খুব ভালোবাসিস তাই না? লজ্জা পাওয়া আমার উচিত নয়, তবুও কেন জানি আমি লজ্জিত বোধ করি, যেন আমার একটা গোপন অপরাধ শেষদি ধরে ফেলেছে। কিন্তু মুখে আমি তীব্র প্রতিবাদ করে বলি,
কি যে বলো, ওই এক ফোঁটা মেয়ে। শেষদি বলে, আহা, তুইও কেমন পাকা চুলদাড়িওয়ালা দাদামশাই এসেছিস। তুইও তো এক ফোঁটা ছেলে, 21 সূত্রে সবে 22-এ পড়েছিস। ওরও যেমন ফুটফুটে রং, তোরও তেমন টুকটুকে চেহারা, বেশ মানায় দুটিতে। আমি প্রতিবাদ করি, কি যে বলো শেষদি, তুমি যদি এসব কথা বলো আমি তোমার ছাত্রীকে পড়াবো না, কিন্তু বলে দিচ্ছি। শেষদি বলে, এখন বুঝি আমার ছাত্রী? ছাত্রী তো তোর, কিন্তু তাই বলে ভাই এখনই ওসব হবে না। এখন যদি ওসব হয় সে হবে বাল্যবিবাহ। তো চাকরি বাকরি হোক, বুলাও পাস টাস করুক, অন্তত গ্র্যাজুয়েট তো ওকে হতেই হবে, নইলে কেউ শিক্ষিতা বলবে না। শেষদির কাছে প্রশ্রয় পেতে পেতে আমারও এবার মুখ খুলে যায়। আমি বলি, শিক্ষিতা হোক আর না হোক, আমার চাকরি বাকরি জুটুক আর না জুটুক, আমি কিন্তু এখনই এই বালিকাকে বিয়ে করে ফেলবো। তারপর তোমার ঘাড়ে বসে দুজনে মিলে খাবো, তখন বুঝবে মজা, টের পাবে ঠাট্টা তামাশার বিস্মান পরিণাম। কথায় কথায় আমি একদিন বুলাকেও বললাম, শেষদি কি সব বলে শুনেছ? শুনেছি, কিন্তু শেষদি বললেই হলো? আমার বুঝি কোনো পছন্দ অপছন্দ নেই? শেষদির পছন্দ তোমার পছন্দ নয়? বুলা আমাকে ভেঙচি কেটে বলল, মোটেই না। আমার বর হবে এক বীর যোদ্ধা, খুদে এক প্রাইভেট টিউটরকে বিয়ে করতে আমার বয়েই গেছে। তারপর হেসে আমার কাছে এগিয়ে এসে আমার গায়ে গা ঘেঁষে বলে, আমারও একটা প্ল্যান আছে জানো। 2 সপ্তাহ যেতে না যেতেই বুলা আমাকে তুমি বলতে শুরু করেছে। আমি মৃদু আপত্তি করেছিলাম, কিন্তু তা টেকেনি। আপনি বলতে নাকি ওর হাসি পায়। ওর যুক্তি, আমি কত বড় হচ্ছে, বড় জোর ইঞ্চি 3-4, 2-3 বছরের মধ্যেই ও আমার মাথার সমান সমান হবে। আমি বলি, আর বিদ্যায়? খুব বিদ্যায় বড়াই হচ্ছে। আজকাল গ্র্যাজুয়েট অলিতে গলিতে ডজনে ডজনে মেলে। বুঝতাম যদি ডক্টরেট হতে কি বিলিতি ডিগ্রি নিয়ে আসতে পারতে। আমি বলি, সবই আনবো, 2 দিন সবুর করো। সঙ্গে সঙ্গে সুর বদলে যায় বুলার। জানি, ইচ্ছে করলে তুমি সবই পারো, সবই পারবে। জানো, আমারও একটা প্ল্যান আছে। মেজদাকে দেখেছ? বললাম, দেখেছি, খুব গুরুগম্ভীর। মেজদাটা বোধহয় একটু কড়া। বুলা বলল, ওসব কড়া ওপর ওপর, ভিতরটা খুব নরম। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বাড়িতে থাকতেই পারে না, ঘোরাঘুরির চাকরি। এখন সার্কেলটা হয়েছে উড়িষ্যায়। কত জায়গায় যে যায় তার ঠিক নেই। ময়ূরভঞ্জ নামটা কি সুন্দর, তাই না? শুনেই যেতে ইচ্ছা করে। আমি এত করে বলি, মেজদা আমাকে সঙ্গে নাও, কিছুতেই নেয় না। আমি কিন্তু তোমার সঙ্গে ঘুরবো, দেশ বিদেশ বেড়াবো। আমি বললাম, তবে আমি বীর হব না, হব আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বুলা বলল, আহা, ঘোরাঘুরির জন্য আর বুঝি কোনো চাকরি নেই? যাগে, ওসব বাজে কথা রাখো, একটা কাজের কথা বলি। আমার মেজদার সঙ্গে তোমার শেষ দিকে খুব মানায়, তাই না? আমি বললাম, মানায় তো, যাতে তোমরাও কায়স্থ আমরাও কায়স্থ। বুলা বলল, আমরা কিন্তু কুলীন, আমরা বসু মল্লিক আর তোমরা শুধু মল্লিক, একজন দে আর একজন সরকার। আমি আমার ছাত্রীর ভুল শুধরে দিয়ে বলি, কথাটা কিন্তু মল্লিক নয়, মৌলিক। বুলা বলল, জানি গো জানি, কথায় তো মল্লিকই বলে। মায়ের কিন্তু কুলীন মৌলিকে বাছাবাছি নেই, বাদ বিচারও নেই। মেজদাকে প্রায় বলেন, তুই বামুন হোক, কায়েত হোক, ম্যাথর হোক,
মুদ্রা ফরাসক, যে কোনো জাতের মেয়েকে বিয়ে করতে চাস তো কর, আমি বউ বরণ করে নেব। মেজদা কি বলে? মেজদা বলে, ভেবে দেখি। কত মেয়েকে দেখানো হলো, বেশ সুন্দর সুন্দর সব মেয়ে, কিন্তু মেজদা রূপের ভক্ত নয়। আমি আশান্বিত হয়ে বলি, তবে কিসের ভক্ত? বুলা বলে, গুণের। মেজদা বলে, রূপ দিয়ে কি ধুয়ে খাবো? রূপ তো দুদিনের, গুণ চিরদিনের। জানো, শেষদির গুণের কিন্তু খুব প্রশংসা করে মেজদা। বলে, মেয়েটা খুব রিজার্ভড, স্কুলেও খুব সুনাম, খেটে পড়ায়, আমার খুব ভালো লাগে। আমি উল্লসিত হয়ে উঠি। বলেন নাকি? তাহলে দাও না, শেষদির সাথে আলাপ হবে। বুলা বলে, আলাপ করতে হবে কেন? আলাপ তো ওদের আছে। আছে আলাপ? থাকবে না? একই বাস স্টপ, একই পোস্ট অফিস, একই স্টেশনারির দোকান। তাছাড়া আমার বিষয় নিয়েই তো তোমার শেষদির সঙ্গে আমার মেজদার কথা বলতে দেখেছি। তোমার ছাত্রী হবার আগে তোমার সাথে বুঝি আমার আলাপ ছিল না? আমি অবাক হয়ে বললাম, কই, না তো। বুলা বলল, এখন বলছো না তো? লুকিয়ে লুকিয়ে তো প্রায় রোজ দেখতে। সাধুরাই সবচেয়ে চোর হয় বেশি। আমি নির্বাক হয়ে রইলাম। মাসের পর মাস কাটতে লাগলো। কিভাবে যে কাটে আমি টেরই পাইনি। আমার অবস্থার যে কোনো পরিবর্তন হয়েছে তা নয়। আগের মতোই ছাত্র পড়াই, ছাত্রী পড়াই, কখনো মাইনে আদায় হয়, কখনো হয় না। মিশনরতে একটা পাবলিসিটি অফিসে একটা শিক্ষানবিশের কাজ জুটেছে। সেখানে মাইনে টাইনে কিছুই নেই। শিক্ষা সম্পূর্ণ হলে, আমার কাজ কর্তাদের পছন্দ হলে তবেই চাকরি হবে, হবে বেতন। তার আগে যা পাই তার ট্রামবাসের খরচ আর টিফিন খরচাটা হয়ে যায়। কিন্তু নিজেকে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন এক রাজাধিরাজ সম্রাট। সম্রাজ্ঞীর জন্যই আমি মাঝে মাঝে ভাবি একখানা শাড়ি কিনব, কিন্তু সাহসে কুলায় না। কে জানে কে কি মনে করবে। শেষদিও হয়তো অতটা বাড়াবাড়ি পছন্দ করবে না। শাড়ি দিতে না পারলেও আমি আকাশ নীল রঙের ব্লাউজ পিস ওকে কিনে দিয়েছি। রুমাল আর ভ্যানিটি ব্যাগ, জন্মদিনে গীতবিতান 3 খণ্ড একসঙ্গে বাঁধানো। সে সময় আমার হাত খরচে টান পড়ে, বেশি টিফিন জোটে না। বুলাও আমাকে কম দেয় না। আমার গেঞ্জি আর রুমাল কেচে দেয়, আমার পড়ার টেবিল গুছিয়ে দেয়। টুকিটাকি আমার একটু লেখাটেখা যা বেরোয় সেইগুলো নিয়ে নিয়ে ওর বন্ধুদের শোনায়, তারপর সযত্নে সেগুলো ফাইল করে রাখে। শেষদিকে সুবিদ্যার যে বেশ পছন্দ সে কথাও শেষদিকে বুলা জানিয়ে দিয়েছে। সুবিদ্যার নাম লেখা বইটই শেষদির টেবিলে এখন দেখতে পাই। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কিছু কিছু ওষুধ আর ফুডটুডও আসে। বুলাই সব এনে দেয়। সুবিদ্যা নাকি বলেন, দিস তোর শেষদিকে, নিয়মিত ইউজ করে যেন, রোগ সেরে যাবে। আমি মাঝে মাঝে বলি, আচ্ছা, সুবিধা নিজের হাতে ওগুলো দেন না কেন? আমি যেমন তোমাকে দিই। আহা, তুমিও তো লুকিয়ে লুকিয়ে দাও। তোমার যা সাহস তা আমার জানা আছে। মেজদা তোমার চেয়েও লাজুক আর ভীরু। নামেই সুবীর, নিজের চাকরিতে চচ্চর করে উন্নতি করতে পারে, তার বাইরে আর কোনো ক্ষমতা নেই। বিনিময়ে শেষদিও নীরবে উপহার দেয়। সুবিধা যখন 2-4 দিনের জন্য বাইরে থেকে ফিরে আসে, সেদিন ডিমের কারি, মাংসের স্টু রান্না করে বাড়িতে পাঠিয়ে দেয়। একবার কাউনের পায়েস পাঠিয়েছিল, আর একবার মোহনভোগ, আর পাটিসাপটা আর পায়েস। সুবিধা খেয়ে খুব তারিফ করেছেন। 2-1বার চা খেতেও আমরা সুবিধাকে ডাকি। তিনি এলে শেষদিক খুব খুশি হয়, খুব যত্ন করে চা করে। সুবিধা বেশি কথা টথা বলেন না। বুলার পড়াশোনার কথা জিজ্ঞেস করে, আর শেষদির স্বাস্থ্যের কথা শুনতে চান। তারপর বলে, যাই কাজ আছে বলে হঠাৎ উঠে পড়েন।
আমি ভাবি, মানুষটা যে লাজুক তাতে কোনো সন্দেহ নেই। এমন মুখচোরা লোক কি করে ওদের কোম্পানির ওষুধের মাহাত্ম্য জাহির করে বেড়ান, ভেবে অবাক হতে হয়। তবে আমার বন্ধুদের মধ্যেও এরকম মানুষ আছে। কাউকে কাউকে এমন দেখেছি যারা মেয়েদের সামনে খুব সায়, আবার এমনও দেখেছি যারা মেয়েদের সঙ্গেই কথা বলতে পারে, পুরুষদের কাছে বোবা, না হয় তোতলা। তেমন ধরনের ছেলেকে আমিও পছন্দ করি না, শেষদিও পছন্দ করে না। শুনেছি দু একখানি চিঠিও শেষদির নামে মাঝে মাঝে আসে, বেশিরভাগই হাত চিঠি। সুবিদ্যা বুলাকে যেসব চিঠিপত্র লেখেন তার মধ্যেই শেষদি চিঠি ভরে দেন। সে চিঠি আমি দেখিনি, তবে শুনেছি সে চিঠি খুব ছোট আর ভদ্রতা সৌজন্যে ভরা। তবুও চিঠি তো, মেয়ের কাছে লেখা পুরুষের চিঠি। শেষদিও জবাব দেয়। বুলা তার দাদার চিঠির জবাব আদায় করে নেয়। শুনে আমার বেশ ভালোই লাগে। তাহলে শেষদিরও একজন বন্ধু হয়েছে। এর আগে চিঠিপত্র লেখা শেষদির ভারী আলস্য ছিল। এখন মাসিমা আর আমার মাসুতো ভাইদের কাছে নিয়মিত চিঠিপত্র লেখে, আর অনিয়মিতভাবে রাখে ডায়েরি। রাত জেগে মাঝে মাঝে কী যে লেখে শেষদি সেই জানে। আমি না জেনেও অনুমান করতে পারি। সেই অনুমান আমাকে আনন্দ দেয়। সুবিদ্যার ওষুধের গুণ আছে। শেষদির স্বাস্থ্য আগের থেকে ভালো হতে শুরু করেছে। মুখ চোখের রঙও বদলাচ্ছে। শেষদি কাজের ফাঁকে গুনগুন করে গানও করে। ধরা পড়ে গেলে কম বয়সী মেয়ের মতন লজ্জিত হয়। আগে স্কুলের কাজ ছাড়া কোনো কাজ শেষদির ভালো লাগতো না। এখন তার ভালো লাগার পরিধি অনেক বেড়ে গেছে। সুবিদ্যা বাড়িতে এলে শেষদির টবের ফুলগুলো গুচ্ছ বেঁধে ওঠে। তারপর বসু মল্লিকের বাড়িতে চলে যায়। যায় অবশ্য বুলার হাত দিয়েই। সে সব কাজেই মধ্যবর্তিনী। কোনো কোনো ব্যাপারে অবশ্য শেষদির চেয়ে অনেক পূর্ববর্তিনী। ও ক্লাস 10 থেকে 11-এ উঠল। 11 থেকে টেস্ট দিল, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিল। রেজাল্ট মোটামুটি ভালোই হবে। আমার আশা ও ফার্স্ট ডিভিশনে নাও যায়, সেকেন্ড ডিভিশনে যাবেই। শেষদি হেসে বলল, তুই যা খেটেছিস তাতে ওর স্কলারশিপ পাওয়া উচিত। আমি ভাবলাম এবার শেষদিকেও পুরস্কৃত করা আমাদের কর্তব্য। এসব ব্যাপার বেশি দিন ঝুলিয়ে রাখতে নেই। আমি মাসিমার কাছে চিঠি লিখে তার মত আনলাম। এবার ফর্মালি একটা প্রস্তাব আনতে হয়। মাসিমা লিখলেন, তোদের নিজেদের ব্যাপার, তোরা নিজেরাই কথাটা উত্থাপন কর, তারপর আমরা তো আছি। আমি শেষদিকে বললাম, তুমি সুবিদ্যাকে বলো শেষদি। শেষদি বলল, দূর, তা কি পারা যায়? আমি কিছুতেই পারবো না। তাহলে আমি বলি। শেষদির তাতে আপত্তি নেই। তারপর আমি সময় সুযোগ বুঝে সুবিদ্যার কাছে কথাটা পারলাম। রাস্তার ওপারে যে বকুলতলার মাঠ আছে, সেই মাঠে বেড়াতে বেড়াতে সুকৌশলে সূক্ষ্মভাবে আমাদের আবেদনটি রাখলাম। এবার একটা দিন ঠিক করে ফেললেই হয়। মাসিমারও তাই ইচ্ছা। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। শুনে সুবিদ্যা আকাশ থেকে পড়লেন। খুব রূঢ়ভাবে আমাকে বললেন, এসব তুমি কে বলছ? আমি আমার বক্তব্যকে আরও স্পষ্ট করে তুললাম। আপনার সঙ্গে শেষদির এতদিনের বন্ধুত্ব, আপনি চিঠিপত্র লিখেছেন। শুনে সুবিদ্যা প্রায় রেগে গেলেন। চিঠিপত্র? আমি কখনো ওকে কোনো চিঠি লিখিনি। প্রমাণ হিসাবে দুখানা চিঠি আমি সুবিদ্যাকে দেখালাম। তিনি বললেন, এ আমার হাতের লেখা নয়, যতদূর মনে হচ্ছে বুলার লেখা। ও আমাদের ভাইদের হাতের লেখা নকল করতে পারে, ওর এমন বিদ্যা আছে। কিন্তু ও যে কেন এমন সর্বনাশ করবে তা ভাবিনি। একটু লক্ষ্য করে যদি দেখতে, বুঝতে পারতে এ হাতের লেখা মেয়েরই। ধরে ধরে লিখেছে, তাই ছাঁচটা তখন বদলে গেছে।
আমি এবার পরীক্ষা করে দেখলাম, সত্যিই তাই। আমাদের আগেই ধরা উচিত ছিল, কিন্তু বুলা আমাদের দুজনের চোখে ধুলো দিয়েছে। তারপর খুবই অপ্রীতিকর ব্যাপার ঘটল। বুলা কদিন ঘর থেকে বেরোলো না। শুনলাম দারুণ মার খেয়েছে, মুখ চোখ ফুলে গেছে, বেরোবার মতো অবস্থাও নেই। শুনে আমার খুব কষ্ট হলো। আসামির জন্যও কষ্ট, ফরিয়াদির জন্যও কষ্ট, কিন্তু কাকেই বা সে কথা বলি। তারপর কদিন বাদে সুবিদ্যা এলেন আমাদের বাড়িতে। হাত জোর করে বোনের জন্য আমাদের দুজনের কাছেই ক্ষমা চাইলেন আর বললেন তাঁরা এখানকার বাড়ি ছেড়ে দিচ্ছেন। কোম্পানির ভুবনেশ্বরের অফিসের চার্জ দেওয়া হয়েছে সুবিদ্যাকে, কোয়ার্টার পেয়েছে, সপরিবারে সেখানেই থাকবেন। সুবিদ্যা ক্ষমা চাইলেন। তা নিতান্তই মৌখিক। তার মেজাজ আর মুখের ভাষা আমার কাছে খুব অকরুণ মনে হলো। তিনি শেষদির সাথে ভালো করে একটা কথা পর্যন্ত বললেন না, যেন এসব কাণ্ডকারখানার মধ্যে আমরাও আছি, আমরাই যেন সব ব্যাপারটার জন্য দায়ী। আমার ইচ্ছা ছিল বুলাকে জিজ্ঞেস করি, কেন সে এমন একটা হীন ছলনার কাজ করতে গেল, কেন এই জাল জুয়া চুরি? কিন্তু ওর সঙ্গে কথা বলার সুযোগ হয় না। ওরা প্রায় নিঃশব্দেই আমাদের কাছ থেকে বিদায় নিল। আমার মনে হয় বুলার মনে যে খুব একটা খারাপ অভিসন্ধি ছিল তা নয়। ওর গল্প বানাবার অভ্যাস ছিল, শেষ পর্যন্ত হাতে কলমেই একটা গল্প বানিয়ে গেছে। ওর নায়ক নায়িকার মিলন ঘটাতেই ওর ইচ্ছা ছিল, কিন্তু এমন বেয়ারা পথ ও যে কেন বেছে নিল ওই জানে। আমার অনেক কথাই মনে হয়, কিন্তু কোনো কথাই আমি শেষ দিকে বলতে পারি না। বুলার নাম ওর সামনে উচ্চারণ করতে আমার ভয় হয়। আমরা এখন আগের মতোই স্বাভাবিক হতে চেষ্টা করি, যেন এসব ঘটনা কিছুই ঘটেনি। আমার আর শেষদির মধ্যে বুলাও আসেনি, সুবিদ্যাও আসেনি। আমরা আগের মতোই ঘর সংসারের কাজ করি, হাসি গল্প করি, তারপর বাইরে যে যার কাজে চলে যাই। রাত্রে ফিরে এসে আবার কথাবার্তা বলি। আমাদের দৈনন্দিন জীবন প্রায় আগের মতোই একই রকম চলে, শুধু ফুলের টবগুলো আর যত্ন করে না শেষদি। গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর বেড়ালটারও কোনো যত্ন হয় না। সে মিউ মিউ করে একা একা ঘুরে বেড়ায়। আমি বিড়াল পছন্দ করি না, এই জীবটি কোনো দিনই আমাকে আকর্ষণ করতো না, কিন্তু এখন করে। শেষদি যখন বাড়িতে থাকে না, আমি আস্তে আস্তে বিড়ালটাকে কোলে তুলে নিই, ওর গায়ে মাথায় হাত বুলাই। কি নরম তুলতুলে ওর গা! ওর গায়ে যেন আরেকটি কোমল স্পর্শ লেগে আছে।